আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও ভোক্তা অধিকার নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি ASM শফিকুজ্জামান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, আমরা যদি একটু শুরু করি, যেহেতু নিত্যপণ্যের বাজার নিয়ে কথা বলবো, তো খাদ্যে যে মূল্যস্ফীতিটা সেটা দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। সেটা গত এপ্রিলে ছিল 8.63%, মে মাসে 8.59% এবং জুনে সেটা 8.60%। যদিও ওভারঅল মূল্যস্ফীতিটা 9%-এর উপরে। তো এই যে 3 মাসের যে একটা ধারাবাহিক একটা মূল্যস্ফীতি যেটা আমি বললাম, সেটি কিন্তু 8%-এর উপরেই রয়েছে। এটা আসলে কমিয়ে আনার কোনো সম্ভাবনা বা কমিয়ে আনার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? যদিও মূল্যস্ফীতি কমানোর জন্য বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ নিচ্ছেন। না, এখানে আসলে কোনো আমরা দেখছি না কোনো মানে কার্যকরী পদক্ষেপ। কারণ আপনি যখন জ্বালানি আপনি দিতে পারছেন না, আপনার জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তখন আমাদের অর্থনীতির প্রতিটা জায়গায় কিন্তু এটা প্রভাব পড়ছে। এখন এই মূল্যস্ফীতি, সেটি আপনি যেটা বলেন যে খাদ্য মূল্যস্ফীতি, এটি কিন্তু প্রতিটা মানুষকে এফেক্ট করে। চাল আপনাকে প্রতিদিন কিনতে হবে, কিন্তু চালের দাম যখন বেড়ে যায়, অর্থাৎ আপনি এই যে এখন যেটা দেখা যাচ্ছে যে চাল তো একটা পেরিশেবল আইটেম না, হয়তো সবজি যেমন কাঁচামরিচের দাম বেড়েছে সেটা অতি বর্ষণের কারণে, কিন্তু চাল তো নষ্ট হয়নি এবং চাল উৎপাদন এখন হয়নি, চাল উৎপাদন আগেও হচ্ছে। এটা আসলে অনেকটাই বলবো যে ব্যবসায়ীরা অনেকটাই নিয়ন্ত্রণে নেই। এর ফলে যেটা হচ্ছে সেটি হলো যে আমাদের যে সাধারণত বাংলাদেশের মতো একটু দেশে, সেখানে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ তাদের টোটাল যে ইনকাম তার 70% কিন্তু খাদ্য সংগ্রহের জন্য ব্যয় হয়। একইভাবে আমাদের অ্যাভারেজ কিন্তু প্রতিটা মানুষের কিন্তু অ্যাভারেজ 60% মতো শুধু খাদ্য আহরণের জন্য তাকে ব্যয় করতে হয়। এরকম একটা পরিস্থিতিতে যদি মানুষের ইনকাম না বাড়ে, তাহলে মূল্যস্ফীতি এটির তো কোনো সলিউশন নেই। মূল্যস্ফীতি ঠিক আছে, আপনি 8 ঘরে বা 9 ঘরে আছে বা এটা ডাবল ডিজিটে হয়ে যাবে, কিন্তু সেই অনুযায়ী তো ইনকাম বাড়েনি। ইনকাম তো শুধু বাড়েনি, আপনার যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে আপনাদের জ্বালানি সংকটের কারণে আমরা এখানে জ্বালানিটাকে সিকিউর করতে পারিনি। এই কারণে আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এবং এটার কারণে আমাদের নতুন করে ইনভেস্টমেন্ট আসছে না। ইনভেস্টমেন্ট না আসলে আমার এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না এবং মানুষের ইনকাম যদি না বাড়ে, তাহলে তো আমাদের তো এই মূল্যস্ফীতির যে পাগলা ঘোড়া, এটা তো আরো জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চেপে বসেছে। এই জন্য আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের ইনভেস্টমেন্টের জন্য আমাদের জ্বালানি নিরাপত্তা দরকার। আরেকটি হলো যে আমাদের এখানে যে গভর্নেন্স ইস্যু বা আমাদের যে এই বাজার নিয়ন্ত্রণের জন্য হঠাৎ করে আপনার যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সেটার জন্য যে মনিটরিং, সেটিও আসলে খুব বেশি আমরা দেখছি না। এবং সেখানে অনেকেই মজুদ করে আপনার বাজারটাকে নিয়ন্ত্রণ করে বাজারের সাপ্লাইটা কমিয়ে দিয়ে তারা আসলে দাম বাড়াচ্ছে। সেক্ষেত্রে আমরা বিশেষ করে আমাদের যে মজুদদার বা তাদের বিরুদ্ধে যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের কোনো যে মামলা করা যায়, সেখানে তাদের কঠোর শাস্তি দেওয়া যায়, সেই জায়গাটাও আমরা আসলে লক্ষ্য করছি না। এই কারণে আমি বলবো একটি নতুন সরকার এসছে, সেই সরকার কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখে যে তার চালের দাম কত, তার সবজির দাম কত। এখন তো 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বর্ষা একটা কারণ, কিন্তু এই যে বেড়ে যাওয়ার যে অব্যাহত প্রক্রিয়া, সেই অব্যাহত প্রক্রিয়া থেকে তো আমরা বেরিয়ে আসতে পারছি না। এবং সেখানে প্রতিভাবে ব্যবসায়ী তারা এই যে কারসাজি করে অনেক সময় আপনার যেটা আমাদের বিশেষ করে রিফাইনারি গুলো, তারা 4-5 জন যারা আমাদের বাংলাদেশের সমস্ত খাবারটা রিফাইন খাবারটা আমাদের কাছে আসে, সেটা যারা নিয়ন্ত্রণ করে, তারা অনেক সময় আপনার সাপ্লাইটা কমিয়ে দিয়ে আপনার বাজারটা অস্থির করে দেয়। সেই জায়গাটায় তো আমি কোনো কঠোর পদক্ষেপ দেখি না। একইভাবে চালের যে একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে প্রতি বছর আমরা এই সময়টাতে যেটা দেখি যে ভারত থেকে হচ্ছে আমাদের বিশেষ করে কাঁচা মরিচের যে একটা সরবরাহ, সেখানে একটা ঘাটতি থাকে এবং ভারত থেকে সেই কাঁচামালটা আমদানি করে সাধারণ মানুষের প্রয়োজনটা মেটানো হয়। কাঁচা মরিচের যে ঘাটতিটা থাকে সেটা প্রতি বছর এই সময়টাতেই বেশি হয়। এবছরও কি আমাদের সেই পথেই হাঁটতে হবে? না, এখন অলরেডি তো ড্যামেজ হয়ে গেছে, 400 টাকা মরিচের দাম হয়ে গেছে, মরিচের ঝালটা অনেক বেড়ে গেছে। এই কারণে আসলে আমাদের যেটা দরকার ছিল যে আমরা আসলে সঠিক পরিসংখ্যান জানি না, আমাদের কত মানুষ আছে সেটা জানি না, আমাদের কত চাহিদা আছে, ডিমান্ডটা কত, আমরা সেটা অ্যানালাইসিস করতে পারিনি। সে অনুযায়ী আমাদের উৎপাদন, সেই উৎপাদন যদি ঘাটতি থাকে, তাহলে আমাদের তো মানে আমদানি করতে তো সময় লাগে। সেই জন্য আমাদেরকে প্রপার টাইমে সেই আমদানির অনুমতিগুলো দিতে হবে। এখন ধরেন
বাণিজ্য মন্ত্রণালয় তারা আসলে দ্রব্যমূল্য নিয়ে কাজ করে এবং ইম্পোর্টের বিষয়গুলো দেখে। এখন যদি মরিচ আমদানির জন্য যদি বাণিজ্য মন্ত্রণালয় আরো 1 মাস আগে সিদ্ধান্ত নিত, কিন্তু এটা কৃষি মন্ত্রণালয় আটকে দিত। কৃষক মন্ত্রণালয় বলতো যে কৃষকদের মূল্য পাবে না, আপনার আমদানি করলে আপনার দেখা গেল যে কৃষকরা কম দামে তাদের অনেকটাই মূল্য পাবে না, এই কারণে তারা বাধা দিয়ে রাখে। এখন আমি যেমন পেঁয়াজের কথা বলছি, পেঁয়াজ কিন্তু আপনার অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এটা লিন পিরিয়ড, অর্থাৎ তখন আমাদের পেঁয়াজটা, দেশের পেঁয়াজ শেষ হয়ে যায়। আমাদের 5 থেকে 6 লাখ 7 লাখ টন আমাদের আশেপাশের দেশ থেকে আমদানি করতে হয়। এখন এই সিদ্ধান্ত নিতে যদি দেরি হয়, তাহলে আপনার এটা তো কৃষকরা আসলে সরাসরি এই মূল্যটা পাচ্ছে না, এটা কিন্তু ফরিয়াদের কাছে চলে গেছে। সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তটা যদি আমাদের ঘাটতি থাকে তাহলে প্রপার টাইমে নিতে হবে। জি, এই জায়গাটাতে একটু আমি জানতে চাচ্ছি যে এই যে যেটা আপনি বলছেন যে এটা আসলে যদি ঘাটতি থাকে, ঘাটতি থাকলে অবশ্যই আমাদের আমদানি করে সেই প্রয়োজনটা মেটাতে হবে, কিন্তু আসলে এই ঘাটতিটার পেছনে কারণ কি? উৎপাদন ঘাটতি, সরবরাহ ব্যবস্থা, নাকি আসলে সিন্ডিকেট? কোন বিষয়টা মনে হচ্ছে? এখানে অনেকগুলো ব্যাপার আছে। সেটা হলো যে প্রথম যে আমাদের যে কৃষি পণ্য যেগুলো আছে, যে আমাদের তো মূল আমরা কি উৎপাদন করি, আমরা ধান উৎপাদন করি, এটা হলো সবচেয়ে বড় আমাদের উৎপাদন। এর পাশাপাশি আমরা উইদ্যুৎ জাতীয় ধরনের আমরা গম করি, এখন ভুট্টা করা হচ্ছে আমাদের পোল্ট্রি ফিডের জন্য। একইভাবে আমরা সবজি উৎপাদন। এখন যে জিনিসটা হলো যে কোনো বছর আপনার এই যে বন্যা বলেন বা এই ধরনের অতিবৃষ্টি করার কারণে আপনার এই ফসলটা মার খায়, তখন তো আপনার ঘাটতিটা তৈরি হয়। আরেকটা জায়গা আছে যে আমাদের যে কৃষকরা তাদের যে আমাদের চাহিদা অনুযায়ী তারা যে কৃষি কাজ করবে বা উৎপাদন করবে, যেমন আলুর কথা বলতে পারি, 2 বছর আগে যখন আলুর দাম বেড়ে গেল, পরের বছর তারা বেশি উৎপাদন করলো। বেশি উৎপাদন করলে যেটা হচ্ছে যে এই আলুটা তো আমরা রপ্তানি করতে পারছি না। 20 লক্ষ টন যদি আলু বেশি উৎপাদন হয়, তখন এই যে গত বছর দেখেছেন যে আলুর দাম পায়নি, এই জন্য আলু পচে গেছে। এবং কৃষকরা তারা যেটা হয় যে তারা যে ক্ষতির সম্মুখীন হয়, সেটার জন্য তো তাদের কোনো আমরা ইন্স্যুরেন্স, কৃষি ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারিনি। এই বিষয়গুলো হয়েছে কি যে আপনার এক একটা মন্ত্রণালয় এক এক রকম কাজ করে, এবং এই মন্ত্রণালয়গুলো বা তাদের যে অধিদপ্তরগুলো তাদের মধ্যে সমন্বয় নেই। ফলে যে জিনিসটা হচ্ছে কি যে আমাদের কৃষি মন্ত্রণালয় তারা কৃষকদের নিয়ে কাজ করে, উৎপাদন নিয়ে কাজ করে, কিন্তু যখন ঘাটতি থাকে, যখন জিনিসের দাম বেড়ে যায়, তখন তো বাণিজ্য মন্ত্রণালয়ের ইন্টারভেনশন সেটা তো কাজ করে না, তখন তো ড্যামেজ অলরেডি হয়ে যায়। এই জন্য সমন্বয়হীনতা একটা বড় ব্যাপার। আরেকটি যেটা আছে যে ব্যবসায়ীরা, সেটা হলো সাপ্লাই চেইন। কৃষক উৎপাদন করে, অনেক সময় আমাদের কৃষি উৎপাদনের খরচটাও বেশি। যেমন আমরা সারের যে ভর্তুকি দেওয়া হচ্ছে, কৃষক তো ন্যায্য মূল্যে সার পাচ্ছে না। কৃষি ঋণ এই বছর 28,000 কোটি টাকা এবং আমাদের প্রাণী সম্পদ মিলে প্রায় 42,000 কোটি টাকা আপনার কৃষি ঋণ দেওয়া হবে। এটি কি কয়জন কৃষক পেয়েছে? কৃষকরা যদি কৃষি ঋণটা পেত, প্রকৃত কৃষকরা, তাহলে তো আপনার উৎপাদন কষ্ট কমতো। জি, এখনো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেটা দামটা অনেক বেশি। তাহলে এখন কি আমাদের ইন্ডিয়া থেকে আমদানি করা উচিত? আপনি কি এটার পক্ষে? না, এখানে আপনার যখন আমাদের দেশে পণ্যের যখন ঘাটতি থাকবে, এই ঘাটতি পূরণের জন্য তো আমাকে আমদানি করতে হবে। আর একটা হলো যে বিকল্প ব্যবস্থাকে আমাদের উৎপাদন বাড়াতে হবে। এখন এই উৎপাদন বাড়ানোর জন্য আমাদের তো ল্যান্ড সীমিত। এখন আমি ধরেন মরিচ চাষ করলে আমার পেঁয়াজের উৎপাদন কমে যাবে, আমরা পেঁয়াজের উৎপাদন বাড়ালে আমাদের ধানের উৎপাদন কমে যাবে, এরকম বিভিন্ন বহুবিধ একটা অবস্থা রয়েছে। এই কারণে আমি যেটা মনে করি যে সেটার ক্ষেত্রে যে আমাদের পরিসংখ্যান যদি সঠিক থাকে এবং পরিসংখ্যানের পরে আমাদের যদি ঘাটতি থাকে, সেই ঘাটতিটা পূরণের জন্য অনেক আগে থেকে এই সিদ্ধান্ত নেবেন। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। রমজানের সময় খেজুরের চাহিদা প্রায় টোটাল বছরের খেজুরের 80% কনজাম্পশন রমজানে হয়। এখন বিদেশি ফল হিসেবে খেজুরের উপরে 130% ডিউটি আরোপ করা আছে। এখন এই ডিউটিটা কখন প্রত্যাহার করতে হবে? সেটি যদি আপনি রমজানে, যখন এই খেজুর আমাদের দরকার, প্রতিটা মানুষ আমরা এই খেজুরটা গ্রহণ করি, তখন যদি আপনার ডিউটিটা প্রত্যাহার করতে, যেহেতু এটা ইম্পোর্ট করতে আমাদের মিডল ইস্টের দেশগুলো থেকে 2 মাস সময় লাগে। এখন এনবিআর এর এই ডিউটিটা প্রত্যাহার করতে হবে রমজানের আরো 3 মাস আগে, তাহলেই তো আপনার এটা হবে। এখন ডিউটিটা প্রত্যাহার যদি যেটা করা হয় যখন ড্যামেজ হয়ে যায়, এবং সেটা যদি আপনার রমজানের 1 সপ্তাহ আগে করা হয়, তাহলে তো সেটার ইফেক্টটা তো আসলে সাধারণ মানুষ পাবে না। তো এই বিষয়গুলোতে আমাদের পলিসি যারা করেন অথবা আমাদের যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাদের মধ্যে এই সমন্বয়হীনতা একটা বড় কারণ। কিন্তু সেই জায়গা থেকে যদি আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যদি সেটা ইম্পোর্ট করা হয়, সেটা তো হচ্ছে এতটা সময় লাগে না, সেটা তো 3 দিনের মধ্যেই চলে আসে ম্যাক্সিমাম। না, আপনাকে তো প্রথমে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এটা তো ইম্পোর্ট ব্যান করা আছে, পেঁয়াজ ইম্পোর্ট ব্যান করা আছে। আমরা শুধু
ক্রাইসিস সময় আমরা সেটা আইপি দেওয়া হয়, ইম্পোর্ট পারমিট দেওয়া হয়। আমরা সেটা আমরা কৃষি আমরা মন্ত্রণালয় এই মুহূর্তে যে পণ্যটার সবচেয়ে বেশি সরবরাহ কম রয়েছে, অর্থাৎ যেটা নিয়ে বেশি কথা হচ্ছে কাঁচামরিচ, আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যেটা কি তাহলে এখন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা উচিত? ইমিডিয়েট আপনার সীমিত আকারে ইম্পোর্ট। খালি আপনি ইম্পোর্টের ঘোষণা হোক, দেখেন যে 400 টাকার মরিচ আপনার 200 টাকায় আপনি নিয়ে যাবেন। ইন্ডিয়ার কোনো ট্রাক ঢোকার আগেই আপনার এটা 200 টাকা হয়ে যাবে। এই জায়গাটায় আসলে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং ব্যবসায়ীরা যেটা করছে সেটা হলো যে এই সুযোগে যে যেরকম পরে একটা লুটপাট করছে। এবং আরেকটা জায়গা আছে যে পরিবহনের কারণে আপনার যে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, পরিবহনের চাঁদাবাজি, সেটি তো সরকার বন্ধ করতে পারতো, কিন্তু সেই জায়গাটা তো আমরা খুব বেশি দেখি না। কারণ বাজারে প্রতি রাতে চাঁদা ওঠায়, সেটার সাথে কারা জড়িত সেটার সাথে তো আসলে আমাদের যেটা আছে আমরা জানি, আপনারা নিউজ করেছেন, প্রতিটা বিষয়গুলো জানার পরেও কেন এটা বন্ধ হচ্ছে না। আমরা তো এগুলো যে এই মেজারগুলো নিলেও তো আমরা আসলে স্বল্প মূল্যে মানুষের কাছে এটা দিতে পারি। এখন যে জিনিসটা হয়েছে যে মানুষের জব ক্রিয়েট হয়নি, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, কারণ আমার ইনভেস্টমেন্ট হচ্ছে না। ইনভেস্টমেন্ট কেন হচ্ছে না, এগুলো বহুবিধ কারণ আছে। একটি হলো যে আমাদের যেটা জ্বালানি সংকট রয়েছে। এখন এত কিছু সংকটের মধ্যে যদি আপনার যদি ইনকাম বা মানুষের চাকরি বা কাজের জায়গা যদি না থাকে, একইভাবে আমাদের কিন্তু এই গ্যাসের কারণে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বেকার হয়ে যাচ্ছে, এবং তাদের জন্য কিন্তু একটি কঠিন একটা সময় যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দারিদ্র্যের হারও কিন্তু ক্রমাগত বাড়ছে। যেমন 18% থেকে এখন দারিদ্র্যের আপনার পার্সেন্টেজ কিন্তু 28% চলে গেছে। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনায় ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও ভোক্তা অধিকার নিয়ে কথা বলছিলাম কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামানের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, এবার একটু অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসি, পোলাও চাল নিয়ে। গত 1 মাস আগের যদি পোলাও চালের দামটা বলি, সেখানে 150 থেকে 170 টাকা ছিল, কিন্তু 1 মাসের ব্যবধানে সেই পোলাও চালের দাম হয়েছে 220 থেকে 240 টাকা, 250 টাকা পর্যন্ত। কিন্তু আমরা যদি ধরি যে কাঁচামরিচের দাম না হয় সেটা বিভিন্ন কারণে বাড়তে পারে, অতিবৃষ্টির কারণে সেটা উৎপাদন ব্যাহত হচ্ছে, সে কারণে বাড়তে পারে, কিন্তু যে পোলাও চালের দামটা হঠাৎ করে বেড়ে যাওয়া, এটার পেছনে কি যৌক্তিক কারণ থাকতে পারে? কোনো যুক্তির কারণ নেই, বাড়ার কোনো কারণ নেই। এটা ব্যবসায়ীদের কাজ সাজিয়ে একদম স্পষ্ট। সেটি হলো যে এই পোলার চাল কিন্তু বা সুগন্ধি চাল যেটা, এটা কিন্তু এখন এটা উৎপাদন হয়নি, এটা আগে উৎপাদন হয়েছে, এবং এটা কিন্তু স্টক আপনার বিভিন্ন জায়গায় থাকে। এবং আপনার আমাদের যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, আমাদের বছরে 20 লক্ষ টন আমাদের এই সুগন্ধি চাল উৎপাদন হয়, এবং 20 লক্ষ টনের মধ্যে আমাদের কিন্তু এটার পুরো কনজাম্পশন পুরো লাগে না, আমাদের কিছু বাড়তি থাকে। সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা এক্সপোর্টের জন্য, এবং এটা কিন্তু এক্সপোর্ট ব্যান থাকে চালটা, কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয় এটি এক্সপোর্টের অনুমতি দিয়েছে, এবং সেটা কিন্তু আপনার 20,000 টনের প্লাস পেয়েছে, অর্থাৎ আমাদের যতটুকু উৎপাদন হয় তার মাত্র 1%। এখন এবং আমাদের কিন্তু থাকে আর কি, বাড়তি আপনার মজুদও থাকে। এই এক্সপোর্টের সিদ্ধান্তের সাথে সাথে এই পোলার চালের যে দামটা বাড়িয়ে দিল, এটি টোটালি ব্যবসায়ীদের সেই অনৈতিক চর্চার অংশ, এবং সেই অনৈতিক চর্চা বন্ধ করার জন্য যেটা দরকার ছিল সরকারের, অর্থাৎ যারা এটা দামটা বাড়িয়ে দিচ্ছে সেখানে ইন্টারভেন করা এবং এগুলো মজুদ করা হয়, এবং সেই মজুদের কিন্তু একটা সীমানা আছে। খাদ্য মন্ত্রণালয় একটি আপনার যে আমাদের অটোমেটিক মেশিন এগুলো মিলগুলো আছে, সে কতটুকু মজুত করতে পারবে সেটি কিন্তু নির্দিষ্ট আছে। এবং এখানে কর্পোরেট কালচার ঢুকে গিয়ে এই যে আমাদের বিভিন্ন কর্পোরেটদের আমাদের চালে যে আমাদের সুপার শপগুলোতে আসে, এবং তারা এই কারসাজির সাথে জড়িত। এখন দেখেন, আপনি নিজেই বলছেন যে এটা অনৈতিক চর্চা, আপনি নিজেই কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে দাম বাড়িয়ে দেয়া, এটা আসলে অনৈতিক চর্চা। তো এই যে অনৈতিক চর্চা, এর পেছনে কি আসলে যদি বলছেন তাহলে হচ্ছে কি পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে? না, এটা তো সরকারের তো কঠোর হতে হবে। প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা সুযোগ পেলে এখন এটা করছে, কিন্তু সরকারের তো কঠোর পদক্ষেপ আমরা দেখছি না। এখন ধরেন যারা মজুত করে, যারা হোর্ডিং করে আপনার বাজারে সাপ্লাইটা নিয়ন্ত্রণ করে বাজার অস্থির করে দিয়ে, এটা তো স্পেশাল পাওয়ার একটা মামলা হওয়ার কথা।
এবং এটা কিন্তু কঠিন শাস্তির বিষয়। একটা আপনি দেখেছেন যে এখানে একটা পদক্ষেপ, আর মনিটরিং যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু কে কতটুকু মজুত করবে এটা খাদ্য মন্ত্রণালয় তাদেরকে পারমিশন দেয়, জি এবং সেখানে আমাদের স্থানীয় প্রশাসন আছে, এবং সেখানে আমাদের বিভিন্ন বাহিনী সংস্থার লোক আছে, ভোক্তা অধিদপ্তর আছে। তো আমরা তো কোনো মনিটরিং দেখছি না। এখন যে যেমন ইচ্ছা চলছে, এবং সেই ফলে যে জিনিসটা হচ্ছে যে সাধারণ মানুষ, আমাদের মতো আপনারা প্রত্যেকটা মানুষ যারা কনজিউমার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা তো কৃষকরা পাচ্ছে না। এই যে দামটা বাড়ানো হলো 60 থেকে 70 টাকা এক মাসে, আপনি যেটা বললেন, সেই এক মাসে যে দামটা বাড়ানো হলো, সেই বাড়ানোর ফলে এটা যদি কৃষকরা কি এই মূল্য পেয়েছে, কৃষকরা তো এই মূল্য পায়নি। চালটা উৎপাদনের পর সব তো আপনার মিলারদের হাতে চলে যায়, বড় বড় আপনার যারা ওই অটো রাইস মিল এখানে চলে যায়, আর কর্পোরেট গ্রুপগুলো ঢুকে এই জায়গাটাকে আরো অস্থির করে দিয়েছে। এখন ধরেন আপনি সুগন্ধি চাল বলছেন যে আপনি এক্সপোর্টের জন্য আপনার দাম বাড়িয়েছে, এক্সপোর্টের জন্য কি আপনার উৎপাদন খরচ বেড়েছে? এক্সপোর্টের জন্য কি আমার পরিবহনের খরচ বেড়েছে? তাহলে এই দাম বাড়ানোর তো কোনো যুক্তি হতে পারে না। জি আর পাশাপাশি আমাদের যেটা কোর্স রাইস, যেটাকে আমরা মানে আমাদের সাধারণ মানুষ যেটা গ্রহণ করে, মোটা চাল বা এটা, সেটারও তো আপনার অনিয়ন্ত্রিত, সেটারও তো দাম বেড়েছে। এখন এই জায়গাগুলোতে হচ্ছে কি যে সরকার কিন্তু এখানে কঠোর যদি না হয়, সেখানে আমরা দেখেছি যে এই দ্রব্যমূল্য এটা কিন্তু সাধারণ মানুষকে এফেক্ট করে, এবং চালের মতো জিনিস যেটা আমাদের প্রতিদিন লাগে, প্রতিটা মানুষ যেটা গ্রহণ করে, সেখানে এই অস্থিরতা এটা কিন্তু আমি বলবো যে সরকারের, নতুন সরকার আসছে 6 মাস সময় গেল, তাদের কিন্তু এই যে জনপ্রিয়তা, যে জনবান্ধব একটি সরকার আমরা বলছি, কিন্তু এই কতিপয় ব্যবসায়ীদের কাছে যদি সেই জিম্মি দশা থাকে, এই সিন্ডিকেটদের কাছে যদি জিম্মি করে রাখা হয় 18 কোটি মানুষকে, তাহলে সেই জায়গায় আমি বলবো যে কঠোর থেকে কিন্তু এই যে কঠোরতর ভোক্তা পদক্ষেপ। অধিকার রক্ষায় আপনাদেরও তো কিছু কমিটমেন্ট বলেন বা পলিসি বলেন, আপনাদের তো কিছু সুপারিশ থাকে, সেই জায়গা থেকে আপনারা আপনাদের কতটুকু কাজ করছেন? আমরা সবসময় বলে আসছি, আমরা এই যে বিদ্যুতের দাম যখন বাড়ানো হলো, আমরা ক্যাটাগরি দেখিয়েছি যে বিদ্যুতের দাম বাড়ানোর দরকার ছিল না। আমরা 6টা পয়েন্ট দিয়েছিলাম, এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে আমরা অংশগ্রহণ করেছি, অন্য আরো অনেকে অংশগ্রহণ করছে, কিন্তু সরকার তো শুনলো না। সরকার তার মতো করে বিদ্যুতের দাম বাড়ালো, এবং এখন দেখেন আজকে যখন ইরান যুদ্ধের সময় $100 হয়ে গেল ব্যারেল প্রতি, সেটা কমে এখন তো $60। আপনার কি বিদ্যুতের দাম কমে যাচ্ছে? আমাদের যেটা পরিবহনের যেটা তেল যেটা আছে, জ্বালানি তেল, সেটার কি দাম কমানো হয়েছে? এখন এই বিষয়গুলো হয় কি যে এই পলিসি মেকাররা তারা যখন ডিসিশন নেয় তখন কিন্তু ড্যামেজ হয়ে যায়, এবং সেই ড্যামেজটা কি সাধারণ মানুষকে কিন্তু এফেক্ট করে, এবং মানুষের এই যে এই দুঃখ কষ্ট বা এই জায়গাটায় আমরা আশা করবো যে একটি গণতান্ত্রিক সরকার তারা মানুষের কষ্টগুলো বলবে। আমরা যে আপনারা বললেন যে ক্যাবের পক্ষ থেকে, আমরা তো আর আমরা আইন প্রয়োগ করতে পারি না, আমরা সরকার মানে সচেতন করতে পারি, মানুষ সরকারকে দেখাতে পারি, এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন ফোরামে আলোচনা করছি। আমরা আপনাদের মাধ্যমে তো এই আলোচনাগুলো হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো সরকারের কিন্তু অ্যাকাউন্টে নিতে হবে। জি এই যে সাধারণ মানুষের যে কথাগুলো যদি, সাধারণ মানুষের এই যে অভিব্যক্তিগুলো যদি সরকার এটা অ্যাকাউন্টে না নেয়, তাহলে কি জিনিসটা হচ্ছে যে আমার কিন্তু সেই দ্রব্যমূল্যের যে পান্নাগুলো, এটা যেমন নিয়ন্ত্রণ করা যাবে না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না, সাধারণ মানুষ অবর্ণীয় কষ্টের থেকে আরো কষ্ট জি মধ্যে আমরা থাকবে। আমরা একেবারে এবং শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমাদের এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় আপনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ, এবং এই পৃথিবীর সবাইকে ধন্যবাদ। জি।